हरि ओम तत्सत्। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। शान्तं शाश्वतम् अप्रमेयम् अनघं निर्वाणशान्तिप्रदं ब्रह्मा शम्भुफणीन्द्रसेव्यं मनीषं वेदान्तवेद्यं विभुं रामाक्षं जगदीश्वरं सुरगुरुं मायां मनुषं हरिं वन्देऽहं रघुवरं करुणाकरं भूपालचूडामणि। रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। नमः पार्वती पतये हर हर महादेव। আমাদের এই সপ্তাহে যখন আসা হয়, মোটামুটি সেই সময় যে তিথিগুলো থাকে তাকে চিন্তা করার আমরা চেষ্টা করি। গত বৃহস্পতিবার দিন, আজ তো মঙ্গলবার, ঠিক আগের বৃহস্পতিবার গেছে হনুমান জয়ন্তী, পূর্ণিমা ছিল। ঠিক কোনো এক হনুমান জয়ন্তীতে আমি আর কি বৃন্দাবনে ছিলাম, তখন দেখলাম অনেক জায়গায় বেশ হনুমানের সমারোহ করে অর্চনা হচ্ছে। তো এই হনুমানজিকে, ঠিক হনুমানজি কিরকম, এটা মনে হয় আমাদের বোধ বুদ্ধির একটু অভাব আছে। মানে যেভাবে আমরা হনুমানকে ভাবি আর এখন বর্তমানে হনুমানজিকে নিয়ে যেরকম দেখানো করা হচ্ছে, তার সঙ্গে বাল্মীকি বর্ণিত হনুমানের মনে হয় অনেক পার্থক্য আছে। আসলে বাল্মীকি রামায়ণ তো পড়ার কোনো ব্যাপার নেই, কোনো গ্রন্থটাই পড়ার কোনো ব্যাপার নেই, সবটাই হচ্ছে এপাশ ওপাশ যে যার মতো করে নেওয়া। তাহলে যুগোপযোগী হনুমানেরা তৈরি হয়েছেন বটে, কিন্তু আসল যে আদি হনুমান রামায়ণে বাল্মীকি সৃষ্ট, বা যেটা হওয়া উচিত বা যা হয়েছিল, সেটা নিয়ে বর্তমান যুগে খুব একটা তাপ উত্তাপ নেই। তা আমরা সেই আদি তত্ত্বের মধ্যে চিন্তা করব হনুমানজির প্রসঙ্গ, এবং যে আদিকবি বাল্মীকি রামায়ণ রচনা করছেন, সেখানে হনুমানজিকে নিয়ে অনেক কথা বলা হবে, একটা কথাও বর্তমান যুগে আলোচনা হয় না। এবং মহাভারতে গিয়েও কিন্তু আমরা আবার হনুমানজিকে পাচ্ছি। মানে ভীমসেন হনুমানজির সঙ্গে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। তার মানে ত্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গে যে হনুমান, তিনি আবার দাপর যুগেতে গিয়েও কিন্তু রয়েছেন। আর রামায়ণের শেষ অংশে রামচন্দ্র আশীর্বাদ করছেন তাকে, যতদিন রামকথা থাকবে সৃষ্টিতে ততদিন হনুমান জীবিত থাকবেন। তার মানে চির আয়ু যদি কারুর থাকে, অমরত্ব কারুর যদি থাকে, তাদের অন্যতম কয়েকজনের কথা বলা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছেন হনুমানজি। তাহলে সেই হনুমানের গুরুত্ব কিন্তু কম নয়। দেখুন, রাবণ অমরত্বের জন্য আরাধনা করেছিলেন, কিন্তু হয়নি। হিরণ্যকশিপু অমরত্বের জন্য আরাধনা করেছিলেন, কিন্তু হয়নি। মহিষাসুরও চেষ্টা করেছিলেন, হয়নি। মানে হ্যাঁ, কিন্তু তার মধ্যে এমন কিছু প্রসঙ্গ ছিল যে শেষ পর্যন্ত সেটা ভেস্তে যায়। এই রামায়ণের মধ্যে এই অমরত্ব প্রাপ্তির প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা আছে। আর একজন অমরত্বের বরদান নিয়েছিলেন ব্রহ্মাজির কাছে, রাবণেরই সম্পর্কের ভাই অহিরাবণ। অহিরাবণ এবং মহিরাবণ দুই ভাগ ছিল। এবং এখন হঠাৎ করে দেখবেন, এটা আমাদের ছোটবেলায় দেখিনি, পঞ্চমুখী হনুমান। অনেক জায়গায় দেখবেন পঞ্চমুখী হনুমানের ছবি, সেসব নিয়ে হই হট্টগোল চলছে।
অহিরাবণ মহিরাবণ হচ্ছে রাবণের সমস্ত ওদের সব জ্ঞাতি। তার মধ্যে অহিরাবণও সেই ব্রহ্মার কাছে প্রার্থনা করে অমরত্বের প্রার্থনা করেন। সেখানে সম্ভব হলে ঢুকবো। তো সেখানে আবার পঞ্চমুখী হনুমানের প্রসঙ্গ আমরা পেয়ে গেলাম, যে হনুমানজির নিজের মুখ তো রয়েছে, তার সঙ্গে নৃসিংহদেবের মুখ রয়েছে, বরাহদেবের মুখ রয়েছে, হয়গ্রীবের মুখ রয়েছে এবং গরুড়ের মুখ রয়েছে। এরকম এগুলো তো নানান জায়গাকার বর্ণনা, নানান ভাবের এগুলোকে বর্ণনা করা হয়েছে। ওই অহিরাবণ মহিরাবণ ওটা ওদের গ্রুপ একটা, ওদের জ্ঞাতি একটা, মানে রাবণেরই সমতুল্য, তারাও অত্যাচারী রাক্ষস সমস্ত। সেগুলো আসবো পরে। প্রথমেই তো অহিরাবণে গেলে হবে না, যখন হনুমান যুদ্ধের মধ্যে রয়েছেন। আগে হনুমানের ছোট্টবেলাটা থেকে ভাবা দরকার। মানে যেমন আপনারা বাল্যলীলা আস্বাদন করেন, এই বাল্যলীলার মতোই প্রসঙ্গটাকে ভাবা দরকার, যে ছোট্ট হনুমানটা কেমন ছিলেন, কি বা তার পরিচয়, এবং রামচন্দ্রের সঙ্গে তিনি কিভাবে জুড়ছেন। জন্মেই তো জুড়েছেন একেবারেই তা না, জোড়ার একটা সূত্রপাত থাকে, যে কিভাবে তার সঙ্গে লিঙ্কড হলেন। এখনকার ইংরেজিতে বললে লিঙ্ক কি করে হলেন। আমরা একটু এই লিঙ্ক হওয়ার প্রসঙ্গটা একটু যাই। এই মহাভারতের মধ্যে কৃষ্ণচন্দ্রের কিন্তু বাল্যলীলা নেই। কৃষ্ণ খাচ্ছেন, মাখছেন, গান গাইছেন, ছানাননি চুরি করছেন, গোপিনীদের বস্ত্রহরণ করছেন, এসব আপনাদের খুব ভালো লাগলেও ব্যাসদেব মহাভারতের মধ্যে এই অপ্রাসঙ্গিক কথাগুলো বলেননি। সেখানে ম্যাচিওর শ্রীকৃষ্ণ, পলিটিশিয়ান, তিনি ভারতবর্ষের বহু ন্যায়নীতি রাজনীতি সামলানোর জন্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নিয়ে তিনি এগোচ্ছেন। এবং তাদের সঙ্গে পাণ্ডবদের প্রথম দেখা হচ্ছে, প্রথম দেখা দ্রৌপদী স্বয়ংবর সভা। সেখানে কৃষ্ণ বলরাম গেছেন, কিন্তু কৃষ্ণ বলরাম বিয়ে করতে যাননি। স্বয়ংবর সভা মানে তো একটা বিয়ের ব্যাপার রয়েছে, এরকম কোনো বাসনা তাদের ছিল না। যদুবংশকে রিপ্রেজেন্ট করছেন দ্রৌপদী স্বয়ংবর সভা, তারা বেড়াতে গেলেন। আসলে তারা জানেন এইবার হস্তিনাপুর থেকে লোক আসবে, আর্যাবর্তের লোক আসবে, গুজরাটের সঙ্গে দিল্লিকে জোড়া দরকার। মানে কেন্দ্রকে দখল করতে না পারলে ভারতবর্ষ কোনোদিনই এক নায়ক করতে যাবে না। যেমন আমাদের এখন সবসময় যেমন চিন্তা, দিল্লি দখল করো, দিল্লি দখল না করে হচ্ছে না। এই দিল্লি দখলের প্রসঙ্গ রয়েছে। দিল্লির দিক, দিল্লি হচ্ছে হস্তিনাপুর, তখনকার হস্তিনাপুরই হচ্ছে যমুনার তীরে দিল্লি। তাই তিনি হস্তিনাপুরের হ্যাঁ হ্যাঁ ওই দিল্লি, দিল্লি হস্তিনাপুর। ভারতবর্ষ তো তখন তখন তো ভারতবর্ষ বলে পুরো ব্যাপারটা নেই, অনেক রাজারা রয়েছে। কেন্দ্রবিন্দু হচ্ছে হস্তিনাপুর এবং গুজরাট। মানে এখনো দেখুন সেই গুজরাটের লোকই কিন্তু দিল্লি শাসন করছে, দ্বারকাধীশই কিন্তু সারা ভারতবর্ষকে চালনা করেছে। রাজা সব জায়গায় আছে, কিন্তু রাজ্য চালনা যদি কিছু করে থাকে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে দ্বারকাধীশ। ওই গুজরাট থেকেই সারা ভারতবর্ষ পরিচালনা। এটা আমার নতুন আধুনিকতা, আমরা তাই দেখছি আপাতত, যতদিন চলে। তা যাই হোক, দিল্লি দিল্লি দিল্লি, হরিয়ানা হরিয়ানা হরিয়ানা, দিল্লি হরিয়ানা, যমুনার তীর, যমুনার তীর। অঙ্গ বঙ্গ কলিঙ্গ সবকিছু রয়েছে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, অঙ্গ মানে বিহার, বঙ্গ মানে আমাদেরটা, কলিঙ্গ মানে উড়িষ্যা, সমস্ত রাজ্যগুলো রয়েছে। অঙ্গরাজ্যকে দান করলেন দুর্যোধন কর্ণকে। মানে তুমি তো রাজা নও, তাই তোমাকে সমপর্যায়ে ফেলা যাচ্ছে না, আমি তোমায় রাজা করে দিলাম, কারণ তুমি আমার হয়ে কথা বলছো। তাই অঙ্গরাজ্য দান করলেন কর্ণ, সেখানকার অধীশ্বর হয়ে প্যারালাল রাজা হয়ে গেল। মানে আমার সঙ্গে এবার কথা বলো, তুমিও রাজা আমিও রাজা, সমতা না থাকলে হয় না। এটাও আমাদের একটা বিষয়, আজকে যদি যেতে পারি সেখানে। তা সেই দ্রৌপদী স্বয়ংবরের সময় গিয়ে কৃষ্ণ এই সবার সঙ্গে রাজনৈতিকভাবে মিশছেন, এটা প্রথম দেখা। তেমনি যখন নিত্যানন্দ প্রভু এবং গৌরসুন্দর রয়েছেন, তিনিও নবদ্বীপে গিয়ে, আমি এই জায়গাটা বলেছিলাম একদিন, নন্দন আচার্যের গৃহেতে গিয়ে তাদের মধ্যে দেখা হচ্ছে। আমি কেন এগুলো বলছি, প্রতি যুগেই দেখা হওয়ার একটা প্রসঙ্গ রয়েছে। তাহলে হনুমানজির সঙ্গে রামচন্দ্রের দেখা হওয়াটা কোথায়? নিশ্চয়ই অযোধ্যায় নয়। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দেখাটা
একটা স্মৃতির সঙ্গে তাৎপর্যটাও থাকে। যেমন নিত্যানন্দ প্রভু গৌর সুন্দরের দেখার মধ্যে সেই ভাগবতের শ্লোক দিয়ে বাঢ়া পীরা নাটওয়ার গোপু কর্ণায় কর্ণিকা কাং বিভ্রত বাস কনক কপিশম ইত্যাদি দিয়ে যে প্রসঙ্গ, তাহলে ভাগবত দিয়ে বলরামকে মনে করাচ্ছেন তুমি এখন নিত্যানন্দ হয়ে থাকলেও তুমি বলরাম মূর্তি ভাবো, আমার সঙ্গে তুমি যমুনার তীরে যাচ্ছ। এইটাই নন্দনাচার্যের বিয়েতে ভাগবতের শ্লোকটা দিয়ে বুঝিয়ে দেওয়া। এখানেও তাহলে কিভাবে ওই হনুমান এবং রামচন্দ্র মিশছে, জায়গাগুলো বোঝা দরকার। এটা রামায়ণ পাঠ করে শুধু হয় না, সারা ভারতবর্ষ আদি কবি যারা বাল্মীকি এবং ব্যাস, তারা ভারতবর্ষের পুরো প্রসঙ্গটাকে বোঝাচ্ছে। ভক্তির ব্যাপার অনেক পরে, আগে খুব চরম বাস্তবের ব্যাপারটা বলছে। তাকে ইতিহাস, রামায়ণ আর মহাভারতকে ইতিহাস বলা হচ্ছে। এটা ইতিহাস, সেই সময়কার সমাজ, অর্থনীতি, দর্শন, পারিপার্শ্বিক সমস্ত কিছু আমরা এই গ্রন্থ থেকে পাচ্ছি। ভক্তির প্রসঙ্গ অনেক পরে, ওটা ভেতরের ব্যাপার। এই যে হনুমান আসবেন, প্রথমত হনুমানের আত্মপরিচয় দরকার। এই হনুমান মানে তো বাঁদর একটা প্রজাতি, তার মানে চিড়িয়াখানার খুব বড় বড় বাঁদর, আমি অপশন বলছি, খুব বড় বড় বাঁদর বা ছোট শিম্পাঞ্জি, বিরাট চেহারা হয়, বাঁদর তত বড় হয় না, তাহলে কি বিরাট টাইপের শিম্পাঞ্জি, মানে এই ধরনের প্রসঙ্গগুলো থাকছে। পণ্ডিত মহল পরিষ্কারভাবেই বলছে বাঁদরেরা বাঁদনামি করে নিশ্চয়ই লঙ্কার জয়লাভ করেনি, বাঁদরেরা বাঁদরামও করে নিশ্চয়ই লঙ্কায় জয়লাভ করেনি। তাদের একটা স্ট্র্যাটেজিক অ্যাটাক ছিল, স্ট্র্যাটেজিক প্রসিডিওর ছিল, একটা পলিসি ছিল। এইটা কি কোনো অ্যানিম্যালদের পক্ষে করা সম্ভব? প্রথম প্রশ্ন। এই নিয়ে রামায়ণের মধ্যেই উত্তরগুলোকে পরোক্ষভাবে দেওয়া হচ্ছে। আজ কতটা যেতে পারবো জানি না, কারণ বিস্তৃত আলোচনা। আচ্ছা, কথাগুলো ভাবুন। বুদ্ধিমান, বুদ্ধিমান কাকে বলে? বুদ্ধিমান যার বুদ্ধি আছে। আর একটা হচ্ছে স্বাস্থ্যবান, যার স্বাস্থ্য আছে। স্বাস্থ্যবান, ধনবান মানে পয়সা কড়ি আছে, ঐশ্বর্যবান, বিত্তবান। এটা ওই বান শব্দটা সংস্কৃতের বতু প্রত্যয় থেকে আসে, এটা গ্রামারের ব্যাপার। এই গ্রামারও আজকে আমাদের দরকার, বতু প্রত্যয়। আর যে বুদ্ধিমান, শ্রীমান, যার মধ্যে শ্রী, শ্রীমান লেখে না, শ্রীমান অমুক মানে শ্রীমণ্ডিত, যার মধ্যে শ্রী আছে। আর সেই জন্যই শ্রীমতী, শ্রীমতী হাসে শ্যামেরও পাশে, শ্রীমতী। ওই মান, মতি স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ, ওই মান শব্দটা আসছে, ওটা যেমন বানটা বতু প্রত্যয়, এটা হচ্ছে মতু প্রত্যয়, ব্যাকরণের ব্যাপার আছে। তা বুদ্ধিমান, যার বুদ্ধি আছে, তার সঙ্গে এলো হনুমান। হনুর মানেটা কি? এই চওয়াল, এইটা খুব চওড়া হলে তাকে হনু বলা হয়। এই চওড়া চোয়াল যার, যার বুদ্ধি সে বুদ্ধিমান, যার চওড়া চোয়াল হনু, যার বিশিষ্ট হনুমান। চওড়া চেহারা, মুখটা এক্সটেন্ডেড, হনুমান। হঠাৎ একটা বিতর্ক উঠেছিল রাজনৈতিকভাবে, হনুমানের জাতটা কি, মানে হনুমানের জাতটা কি? তাহলে জাতের যখন প্রশ্ন উঠছে, তার মানে ও যে বাঁদর নয়, এপ নয়, এটা বোঝা যাচ্ছে। কারণ মানুষেরই জাতের বিচার হয়, এপের কিন্তু এপ আমরা হচ্ছে সুপার এপ। এপ অ্যান্ড সুপার এপ, একটা সিনেমা ছিল, এপ অ্যান্ড সুপার এপ, একই রকম মিল, বাঁদর আর মানুষের মধ্যে অনেক মিল আছে। তাহলে জাতের প্রশ্ন যখন বিচার করছে, সত্যিকারে যারা এপ বাঁদর, তাদের কি জাতের বিচার হয়? কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে দলিত, কে শূদ্র, একমাত্র মানুষের হতে পারে। তা এরা সেইটা বিচার করতে শুরু করে দিল। এটা আমি 10 বছরের কথা বলছি, নাম করে বলাটা উচিত না। যোগী আদিত্যনাথ দুম করে বলে বসলেন, উনি যেহেতু বাঁদরের রাজত্বে রয়েছেন, হনুমানজির তত্ত্বাবধানে রয়েছেন অযোধ্যা, যে উনি হচ্ছেন দলিত, হনুমান ছিলেন দলিত। ওদের মধ্যে একজন মুসলমান বিজেপি সাপোর্টার আছেন, তিনি বললেন না না, হনুমান মুসলমান ছিলেন। কেন ছিলেন? হনুমান, রহমান, সালমান, তাহলে তাহলে হনুমান হচ্ছে আমাদের দলের লোক।
অনেকেই নিয়ে আলোচনা হয়েছে যে সে তাকে বানাবেই, এটা করবে। আবার জৈনরা তাদের মতো বলতে শুরু করলো যে না, আমাদের সম্প্রদায় এরকম, কোনো মূর্তি নিয়ে তো সে কোনোদিন ঘোরেনি, জৈনদেরও কোনো মূর্তির প্রসঙ্গ নেই, রাম গুরু, আমাদেরও গুরু আছে, ও জৈন ধর্মের মধ্যে ছিল। এখন এইসব, তার মানে এইগুলো আলোচনা হচ্ছে মানে মানুষ পর্যায়ে তারা কিন্তু এসে গেছে। অ্যানিমেলের কিন্তু এই ধরনের কথা জাত বুঝে, কোনো বাঁদরকে কেউ বলে না ওটা হিন্দু না মুসলমান, ওটা মানুষের হতে পারে। তার মানে ক্রমশ আলোচনা তাকে নিয়ে একটা মানুষের দিকে যাচ্ছে। এবং এই হনুমান এবং বানর মানে বাহানর, বাহ দারুণ কাজ করেছে, কারণ হনুমান যা যা করছে মানে সবাই আর কি হাততালি দিচ্ছে যে এত তার কাজের ক্ষমতা। বাহানর, বাহানর, ওয়েল ডান, ওয়েল ডান। বাহানর থেকে বানার, বাহানার, বাহানার, বানার, প্রত্যেকটাই একটা মানুষের কাজ হয়ে যাচ্ছে। এইটাকে আমাদের বুঝতে হবে, কারণ নইলে এত বুদ্ধি নিয়ে এত কথা হচ্ছে না। আর বাল্মীকি, আমি পারলে বাল্মীকি থেকে বলবো তিনি কি ধরনের কথাগুলো রামচন্দ্র এবং সীতার মুখ দিয়ে বলাচ্ছেন। যে কথাগুলো বলাচ্ছেন সেটা খুব সাধারণ কথা না, ভাববার বিষয়, যেটা বাহানর ছাড়া এপ কখনো হতে পারে না। এবং তার ল্যাজ ইত্যাদি প্রসঙ্গ নিয়েও কিন্তু আলোচনা আবার রয়েছে। আসলে আমাদের তো কোনোটাই ঠিক করে পড়া হয় না, একটা গল্পর ধারণা আছে, রূপকথার গল্প, কিন্তু বাস্তবে ঐতিহাসিক উপস্থাপনা সেই যুগের মধ্যে। রামচন্দ্রর কাছে তো হনুমান যাবেন, কেন যাচ্ছেন? ওই যেমন নন্দনাচার্যের বিয়েতে নিত্যানন্দ গৌর সুন্দর, এখানে হচ্ছে পম্পা সরোবরের তীরে ঋষ্যমুখ পর্বতের পাশে কিষ্কিন্ধা রাজ্য। পম্পা সরোবরের তীরে, জিওগ্রাফিটা মানে বিন্ধ্য পর্বতের দিকে, কিষ্কিন্ধা নগরী, এটা অরণ্য সম্বলিত জায়গা, ঋষ্যমুখ পর্বত। এইখানে ঋষ্যমুখ পর্বতে কিষ্কিন্ধা রাজ্যের দুজন কো হোল্ডার। এই গাড়িতে আস্তে আস্তেই বলছিলাম, সমস্যা যেন থাকেই, কোনোদিনই কোনো পিরিয়ডে ছিল না কে কারটা নেবে, এর একটা অদ্ভুত আকর্ষণ ছিল। কিষ্কিন্ধাতে দুজন ভাগীদার রয়েছেন, একজন বালি, একজন সুগ্রীব। পলিটিক্স, এই পলিটিক্স নিয়েও রামায়ণে কথা রয়েছে, সেখানেও আমরা পারলে যাব। পলিটিক্যাল কনসিয়াসনেস, এটা হনুমানের মধ্যে আমরা পাবো, প্রতিটা শব্দকে বিচার করা যেতে পারে। তার সঙ্গে জয় হনুমান বলে জয় হনুমানের কোনো সম্পর্ক নেই। আগে জিনিসটা বুঝতে হবে যে কোন দক্ষতায় সে ছিল। বালি বড়, সুগ্রীব ছোট। দেয়ার ওয়াজ এ কনফ্লিক্ট বিটুইন দ্য ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, কুরুক্ষেত্র দ্বন্দ্ব, বালি সুগ্রীবেরও দ্বন্দ্ব। ভরত দ্বন্দ্ব করেনি, এক্সেপশনালি গুড, সে কোনোভাবেই অন্য জিনিসটা নিতে চায়নি। বালি সুগ্রীবকে বের করে দিয়েছে, সুগ্রীব ভয়ে পালিয়েছে। সুগ্রীবের বউ রুমা, সে থাকে বালির আন্ডারে, সুগ্রীব একা ঘোরে, তার সঙ্গে কয়েকজন রয়েছে। কে রয়েছে? সুগ্রীবের মহাসচিব, সেক্রেটারি হনুমান, আর সঙ্গে রয়েছেন কি? জাম্ববান। প্রত্যেকের পরিচয়গুলো বুঝবো, এভাবে রামায়ণ আলোচনা কোথাও হয় না, সুর করে এটা হয় না। হনুমান তার সেক্রেটারি, জাম্ববান তার পরামর্শদাতা, সুগ্রীব তো নিজে রয়েছেন, আর রয়েছেন নল, বাঁদরের মধ্যে একজনের নাম নল। এই চারজন হচ্ছে সুগ্রীব অ্যান্ড কোম্পানির মেম্বার। এরাও ঋষ্যমুখ পর্বতে রয়েছে, কারণ মতঙ্গমণি অভিশাপ দিয়েছিল বালিকে যে তুই যদি ঋষ্যমুখে প্রবেশ করিস তোর মাথা পেটে যাবে, এরকম অভিশাপ অনেক জায়গায় আমরা পাই। সেই জন্য ঋষ্যমুখ পর্বতে বালি কোনোদিন আসতো না, যেটা কালীয় দমনের ক্ষেত্রে বলা হয়েছিল যে এইখানে থাকলে গরুর ওখানে যাবে না, সেই জন্য কালী ওই হ্রদেতে থাকলো, এখানেও তাই বালি ওখানে যাবে না। তাই বহু জায়গায় ভয়ে ঘুরতে ঘুরতে আতঙ্কিত অবস্থায় তারা শেষমত্ত ঋষ্যমুখ পর্বতে মতঙ্গমণির আশ্রমের কাছে লুকিয়ে থাকতো। বনচর
বনে জঙ্গলে গাছেতে থাকে। এহেন অবস্থায় সীতাহরণ হয়ে গেছে। রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে সম্পাতির কাছে শুনেছেন যে সীতাহরণ হয়েছে, সে দেখেছে দক্ষিণের দিকে রথ গেছে। সে বলেছিল কিষ্কিন্ধায় বাঁদর প্রজাতি থাকে, ওইখানে গিয়ে তুমি সুগ্রীবের সঙ্গে ভাব করো, তোমার উপকার হবে। পলিটিক্যাল লেনাদেনা শুরু। সুগ্রীবের বউ রুমাকে আটকে রেখেছে বালি, আর তোমারও বউ হরণ হয়ে গেছে, তাহলে ওর সঙ্গে বন্ধুত্ব করো, তোমাদের ইন্টারেস্টটা এক, পরস্পর পরস্পরকে সাহায্য করো, দুজনেরই স্বার্থ পুরো। কতটা পলিটিক্যাল প্রেজেন্টেশন, ঠিক সমুদ্র মন্থনের মতো। দুজনে মিলে সমুদ্র মন্থন করো, অমৃত উঠলে কি হবে কেউ গ্যারান্টি দিতে পারেনি, এবং দেবতারা নিয়ে পালিয়েছে, অসুর কিছু পায়নি। কেউ ভক্তির ব্যাপার খুব আছে, এত সোজা না, ওটা বানানো হয়েছে, একদম হার্ড রিয়েলিটিকে নিয়ে বলা হচ্ছে। সেই জন্য কেউ কাউকে চেনে না। রামচন্দ্র এবং লক্ষ্মণ ধনুর্বাণ অস্ত্রাদি নিয়ে কিষ্কিন্ধার পাহাড়ে ঋষ্যমুখ পর্বতে ঘুরে বেড়াচ্ছেন। হোম টু কন্ট্যাক্ট, কার কাছে যাব তারা কিন্তু জানে না। একদমই পুরুষোত্তম ভগবান অন্তর্যামী এসব কথা বাল্মীকি বলছেন না। একদম রামচন্দ্র লীলায়িত নররূপ, তিনি মানুষের মতোই অনুসন্ধান করছেন কোথায় গেলে পাবেন। সুগ্রীবের চরিত্রের মধ্যে আসা দরকার। সুগ্রীব কিন্তু অস্থির চিত্ত, এখানে হনুমানজি বলতে শুরু করবেন এক সময়, মানে বাল্মীকিতে ঢুকলে কোথা থেকে কোথায় যাব। তুলসীদাস একদম এক লাইনে শেষ করে দিয়েছেন, সে পারি যদি তুলসীদাসে আবার যাব। আমি এখন বাল্মীকি খুব প্রেফার করি, আদি কবি। গল্প জুড়ে কোনো লাভ নেই, যা হওয়া উচিত বাল্মীকি তাই বলেছেন। রামচন্দ্র ঘুরছেন, সুগ্রীব সর্বদা আতঙ্কিত, ফোবিয়াতে ঘোরে, ফিয়ার ফোবিয়া, যা যা বলবেন, আমায় বালি খুন করবে, বালি মারতে আসছে, আমি তাহলে কি করব, আমি কি অ্যাটাক করব না আমি বসে থাকবো, অস্থির চিত্ত ঘুরপাক খাচ্ছে। তাই রামচন্দ্রকে গাছের ওপর থেকে দেখা মাত্রই সে আরো ভয় পেয়ে গেছে, কারণ কাঁধে তাদের অস্ত্রশস্ত্র ধনুর্বাণ আছে। তাই নিজে তো যাবে না, ভয় তক্ষুনি যদি মেরে ফেলে, কি করা উচিত, এইবার হনুমান অ্যাপিয়ার করলেন। কারণ সে হচ্ছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, যাই বলুন, ওই ছোট্ট রাজত্বে সেই সব। বলল, সুগ্রীব তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি, আমি গিয়ে জেনে আসছি ওরা কে। যেমন নন্দনাচার্যের গিয়ে দুপক্ষে মিট করবে, হনুমান এবার যাচ্ছেন, কিন্তু এইবার বলা হলো তুমি কিন্তু এইভাবে যেও না, তুমি ভিক্ষুর বেশে যাও। ভিক্ষু মানে রাস্তার ভিখিরি না, জ্যোতির্বেশ, মানে অন্তুস্ত জ। একটা জ্যোতি হচ্ছে লাইট, আর অন্তুস্ত জ হচ্ছে সন্ন্যাসী। যে তুমি ভিক্ষাংদেহী করে ওর কাছে যাও, গিয়ে তুমি জেনে এসো অ্যাকচুয়ালি ওকে এবং কেন এখানে এসেছে। এইখান থেকে ইন্টারাকশন শুরু হলো। তার মানে কি, সুগ্রীবের হনুমানকে দূত হিসেবে পাঠালেন টু নেগোশিয়েট অন দ্য ম্যাটার অ্যান্ড টু নো হু আর দ্য পার্সন অ্যাকচুয়ালি। সত্যি ওরাকে এটা জানবার জন্য দূত হিসেবে, চর হিসেবে হনুমানকে পাঠাচ্ছে। কিন্তু বলে তোমার এইরম ভাবে না, তুমি ভিক্ষুর বেশে যাও। ও ভিক্ষুর বেশে চেঞ্জ হয়ে গেল। তার মানে তার যে সাজগোজ ছিল, ওই সাজগোজগুলো ছেড়ে রেখে তার যে নর্মাল ছোটখাটো লাইফ, ওগুলো সব আর্টিফিশিয়াল জুয়ে করে। যেমন তারাপীঠের তারামা, তারাপীঠের তারামার যা মূর্তি দেখেন, ওইটা কি তারামা? ওটা নাটোরের রাজা 200 বছর আগে করে দিয়েছিল। রূপোর মুখ, তাতে চুল লাগায়, তাতে কাপড় পরায়, ভক্তরা লুটিয়ে পড়ে, দুটো পেতলের পা জুড়ে, আসল ব্রহ্মশিলা, 4 চৌকো ব্রহ্মশিলা। এককালে তাকে আমি চান টান হাতে করে করিয়ে এসেছি। 4 চৌকো একটা মূর্তি, তাতে খোদাই পর্যন্ত নেই, চিন্তায় বলা যায় তারামার কোলে মহাদেব শুয়ে আছেন। একটা আকৃতিতে বোঝা যায়, কোনো খোদাই না। তার মানে উপরটা হচ্ছে মুখোশ, এক্সট্রা। হনুমানকে বললো এই এক্সট্রা গুলো পড়ে যেও না, তুমি স্বাভাবিক যাবে, যাও। তাই স্বাভাবিক ভিক্ষুক, তবে আমিও বলতে পারি আমায় কিছু ভিক্ষা দিন না, তার জন্য তার ড্রেস দরকার হয় না। ওপরের সব মোড়ক ছেড়ে প্রচ্ছন্ন বলা হচ্ছে, প্রচ্ছন্ন ভাবে, মানে লুকিয়ে দিল নিজেকে, ভিখারি হিসেবে ভিক্ষা নেওয়ার জন্য রামচন্দ্রের কাছে গেলেন। রামচন্দ্রকে দেখে হনুমানজি খুব মুগ্ধ,
কথা বলা শুরু করলেন। যেমন দেখা করতে গেলে তো একটা কথা বলতে হয়, কিছু তো একটা বলতে হবে। ও আপনারা কারা, একটা তো ইন্ট্রোডাকশন দরকার। ও আপনারা এই বনের মধ্যে ঘুরছেন, আপনারা কারা। এবার লোকের সঙ্গে কথা বলতে গেলে শুধু যদি মানে হনুমানের বিচক্ষণতা বুঝতে হবে, কারণ তাকে তার বিশেষণ পরপর যেতে শুরু করবে। আপনারা কারা, ও কথা বলছে, আপনাদের এত সুন্দর দেখতে। লোককে কিন্তু প্রশংসা করলে সে খুব খুশি হয়, আর যদি খটোমটো কথা বলো সে কথা বন্ধ করিতে পারে। তাহলে এতটা দূতের গুণ হওয়া উচিত, অপরপক্ষকে খুশিতে রাখার চেষ্টা করবে, খুশিতে রাখার চেষ্টা করবে। এই প্রসঙ্গে আবার আসা যেতে পারে, আপনারা কারা, এরম দেববন চেহারা, ক্ষত্রিয় বলে মনে হচ্ছে, এত সুন্দর শরীরের গড়ন, এত দিব্যকান্তি, কিন্তু তপস্বীর বেশে এসছেন। কারণ রামচন্দ্র বনবাসে তো জটা, গায়ে কাপড়, পায়ে সাধারণ জিনিস, কিন্তু এত দেববন চেহারায় এই তপস্বীর বেশ ভীষণ ভালো, কিন্তু আপনাদের সঙ্গে এত অস্ত্র শস্ত্র কেন? এটা তো মানায় না। তপস্যার প্রতিমূর্তি রামচন্দ্র, তার কাছে অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরছেন, দুটো কিন্তু কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। এই অবজারভেশন পাওয়ার, যে কাকে কি বলবো, ভালো করে কথা বলো, কিন্তু আমাকে দূত মানে হচ্ছে আমি কথা বললেও আসল আমার যে উদ্দেশ্য সেইটা আমাকে জেনে নিতে হবে। সেটা হনুমানজি নিখুঁতভাবে সেই জিনিসটা করছেন এবং রামচন্দ্রের সঙ্গে মধুরভাবে কথা বলছেন। ইন্ট্রোডাকশন, রামচন্দ্র এবার আর সেটা রামচন্দ্রের পরিচয় আর বলার দরকার নেই, উনি পরিচয় দিলেন, আমি অযোধ্যা নরেশ দশরথের পুত্র, আমি রাজ্যভ্রষ্ট, পিতার সত্য রক্ষা করতে বনে এসেছি, আমার স্ত্রী জানকীকে অপহরণ করে নিয়ে গেছে, মানে যা রামায়ণ ছোট্ট করে বলে দিলেন। হনুমান তো জানে ব্যাপারটা, বললেন ও আচ্ছা তাই, আমাদেরও এখানে এই সমস্যা রয়েছে, আমরা যে কিষ্কিন্ধা রাজা, সেও আমাদের সুগ্রীবের স্ত্রী রুমাকে অপহরণ করেছে, এরা রাখালো। কিন্তু সুগ্রীবও কিন্তু বালি স্ত্রী তারার সঙ্গে একই ব্যবহার করেছিল, সেইটা কিন্তু হনুমানজি বলছেন না। ভীষণ ইম্পর্টেন্ট। শুধু সুগ্রীবের দুঃখটা বলল, সুগ্রীব যে একই দোষে দুষ্ট, এইটা কিন্তু রামচন্দ্রকে বললেন না, যে তারাকেও কিন্তু সুগ্রীব হেনস্থা করেছে কোনো একটা সময়, তার ব্যাপারে চুপ। এইখানে টিকাকাররা বলছেন এইটা হচ্ছে দূতের গুণ, বেশি কথা বলবে না, কারণ বেশি কথা বললে তোমার নিন্দেটা থেকে যাবে। এইখানে টিকাকাররা বলছেন এবং মনুসংহিতা থেকে উল্লেখ করে বলছেন, নিন্দিত অল্প ভাষী নাম, আমি আস্তে আস্তে বলছি, নিন্দিত অল্প ভাষী নাম। ধরুন আমি আপনার কাছে গেছি, আপনি আমায় বললে কি গো ভালো আছে, বললাম হ্যাঁ, আর কোনো কথা বললেন না। পরে বেরিয়ে বললো লোকটা কি দেমন দেখেছিস, একটা কথা বলে না। নিন্দিত অল্প ভাষী নাম, যে অল্প কথা বলে তারও নিন্দা। আবার যে অনন্ত কথা বলে, মাথা খারাপ করে দেয়, নিন্দিত বহুভাষী নাম। আমি একটু বহুভাষী নামের গ্রুপের মধ্যে আছি, এখানে কত কথা বলছি, বাচাল হয়ে যাই মাঝে মধ্যে টপিকে ঢুকলে। তা নিন্দিত বহুভাষী নাম, যে বেশি কথা বলে তাকেও কিন্তু নিন্দা করা হয়। আবার নিন্দিত অভাষী নাম, যে কোনো কথাই না বলে ঘান নাড়ে, তাকেও নিন্দে, বলে বাবা লোকটা কি দেমাগ দেখেছে, একটা কথা পর্যন্ত লোকের সঙ্গে বলে না, নিন্দিত অভাষী নাম। তাই মনু কনক্লুড করছেন, নিন্দা সর্বত্র বিদ্যাতে, তুমি যাই করবে নিন্দা তোমায় শুনতেই হবে শেষকালে। সেই জন্য নিন্দার কথা চিন্তা করো না, তোমার যেটা কর্তব্য মনে হচ্ছে তুমি সেইটা করো, নিন্দার কথা ভেবে লাভ নেই। তাই হনুমানজিকে রামচন্দ্র যা বললেন সব শোনাশুনি হয়ে গেল, সুগ্রীবের ব্যাপারে কি বললেন, কিন্তু ওই কথা বললেন না, ওই অল্প ভাষী নয়, বহুভাষী নগরে গেলেন না, সব কথা বলতে হবে গড়িহাট মোড়ে আমার মাইক নিয়ে আমার এই হয়েছে ওই হয়েছে, একদম না, চুপচাপ কনডেন্স ওয়েতে চলো, কনসিল ওয়ারিং আমি ছেলেদের বলি, একটু কনসিল ওয়ারিং এ চল, সব কথা সব জায়গায় আলোচনা করবি না, চুপচাপ চলতে হয়। সংসারেও তাই, সব কথা সবসময় যদি বলেন খুব বিপদ হয়ে যাবে। সুতরাং কিছু রাখো, কিছু বলো, চিন্তার মধ্যে রাখো। এই রামচন্দ্রের কথা শুনে হনুমানজি বলতে শুরু করলেন, কিন্তু ওই যে বললাম রুমার কথা, কিন্তু রুমার কথা বলা হলো, তারার কথা বলা হলো না।
এই অবস্থায় তিনি এবার বললেন, তোমার পরিচয় কি? তুলসীদাস দিয়ে শুরু করি, বাল্মীকিতে স্টিক করবো, কারণ বাল্মীকি আমার বেশি ভালো লাগে। তুলসীদাসের রামচন্দ্রের কাছে হনুমান যখন গেছেন, হনুমান আপ্লুত হয়ে গেছেন। তিনি আপ্লুত হয়ে বলছেন, এতদিনে আমার ইষ্টকে খুঁজে পেয়েছি, তুমি মায়ার অধীশ্বর, যেমন তুমি অযোধ্যানাথ হওয়ার সত্ত্বেও এই দীনবেশে, এই সামান্য বস্ত্রে জগৎকে ধোঁকা দেবে বলে এই অরণ্যচারী হয়ে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু আমি তোমাকে চিনেছি, তুমি হচ্ছে সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ। তুলসীদাস একবারে ভক্তিতে ডুবে গেছে। তুমি সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ, আমার চিনতে ভুল হয়নি, আমি আমার ইষ্টকে পেয়েছি, আমার মন প্রাণ আমি তোমার সেবাতে আমি সমর্পণ করলাম। রামচন্দ্র হেসে অ্যাকসেপ্ট করে দিলেন, মানে হ্যান্ডশেকই বলুন বা পিঠ চাপড়েই বলুন, অ্যাকসেপ্টেড। কিন্তু বাল্মীকি কিন্তু এইসবের দিকে গেলেন না। হনুমানের এত ভক্তির প্রসঙ্গ এখন নেই। ভক্তিটা থাকতে পারে, কিন্তু তার একটা সত্তাও আছে, একটা আইডেন্টিটি ক্রাইসিস এখনই হবে না, মিলেমিশে যাওয়ার ব্যাপার নেই। তিনি কি বলছেন? এই হনুমানকে আমরা বলেছি রামায়ণেও পাচ্ছি, মহাভারতেও পাচ্ছি, মানে দুটো যুগের মধ্যে হনুমানকে পাচ্ছি। এবং যা যা হনুমান চালিসা ইত্যাদিতে পাচ্ছি, তার একটা শব্দ আমি প্রয়োগ করছি যতটুকু মনে পড়ছে। প্রথমে তাকে কখনো বলা হয়েছে কেশারী নন্দন। কেশারী নন্দন শব্দগুলোকে ভাববো, কেশারী নন্দন। 2 নম্বর পবনাত্মজ, পবনদেবের আত্মজ, পবনাত্মজ। অঞ্জনী পুত্র, মারুতি নন্দন, প্রত্যেকটা হচ্ছে হনুমানজির নাম। নামগুলোকে এবার ভাবা দরকার। পবনদেব এবং হনুমানজির প্রকৃত বাবা মা, মানে এগুলো বুঝতে হবে ব্যাপারটা। যেমন পাণ্ডুপুত্র বলি, তারা কি কেউ পাণ্ডুপুত্র সত্যি ছিল? যুধিষ্ঠির হচ্ছেন ধর্মপুত্র, ভীম ছিলেন পবনপুত্র। ভীম কিন্তু হনুমানের ভাই, দুটো যুগের মধ্যে পবনপুত্র। অর্জুন ইন্দ্রপুত্র, নকুল সহদেব অশ্বিনী কুমার দয় থেকে যমজ বাচ্চা, কিন্তু তাদের পরিচয় কিন্তু বরাবরই পাণ্ডুপুত্র পাণ্ডব। পাণ্ডুর পুত্র পাণ্ডব, যদুদের পুত্র যাদব, রঘুবংশের কন্টিনিউয়েশন রাঘব। রাঘব বিষ্ণুর পুত্র বৈষ্ণব, মানে সমস্ত বিষ্ণু ভক্তই হচ্ছে বৈষ্ণব। বিষ্ণু অন প্রত্যয়, সেন্সিবল গ্রামার, বিষ্ণু অন বৈষ্ণব, পাণ্ডু অন পাণ্ডব। মনুর থেকে আসছি আমরা, মনু প্লাস অন প্রত্যয় মানব, প্রত্যেকটা জায়গা ডিরাইভ করা হচ্ছে। তাহলে তারা পাণ্ডব বলেই হচ্ছে, কিন্তু কেউ পাণ্ডব তার বাবা নয়। তেমনি বাঁদরদের মধ্যে বাঁদর কেশরী বলা হচ্ছে, মানে তাদের মধ্যে হিরো রাজত্বর মধ্যে ছিল এক সময় কেশরী। কেশরী স্ত্রী হচ্ছে অঞ্জনা, কখনো অঞ্জনীও বলা হচ্ছে। অঞ্জনী পুত্র হনুমান, আমাদের বাংলাকে অঞ্জনা রাখা হয়েছে, যে কোনো একটা অসুবিধা নেই, একই। কেশরী এবং অঞ্জনা তাদের ইউনিট, এর মধ্যে পবনদেব ঢুকে পড়ছেন। একটা ট্রায়াঙ্গেলের ব্যাপার তৈরি হচ্ছে। আমাদের শাস্ত্র কিন্তু সব রকমই মনটা খুলে আলোচনা করেছে, চেপে যাওয়ার কোনো ব্যাপার নেই। পবনদেব অঞ্জনাকে দেখে অতিরিক্ত আকৃষ্ট হন এবং পবনের বিশাল বায়ুর মানে ক্ষমতা, তিনি মানে একদম দুহাত বাড়িয়ে অঞ্জনাকে স্পর্শ করেন। অঞ্জনা প্রতিবাদ করেন যে, দেখো আমি খুব পতিব্রতা নারী, স্বামী পরায়ণ, আপনি আমাকে এইভাবে স্পর্শ করবেন না। বলে, দেখো আমার একটা বিশেষ প্রয়োজন আছে, তুমি চিন্তা করো না, তোমার পাতিব্রত্য কিছু যাবে না, কিন্তু আমার মানস চিন্তার দ্বারা তোমার গর্ভে আমার মতো এক পুত্রের আবির্ভাব হবে। আমি আলিঙ্গনই যথেষ্ট, আমি মেন্টালি আমার সমস্ত পাওয়ারটা তোমার মনে দিয়ে দিচ্ছি, তার থেকে একটি আমার মতো মানে পবনদেবের মতো এক পুত্র জন্মাবে, সে ধন্য করবে সমস্ত সৃষ্টিকে। তিনি হচ্ছেন হনুমান। মানস, এই জায়গাটা খুব ডেঞ্জারাস। এর প্যারালাল রেফারেন্স আপনাদের শোনেন কিন্তু বলতে পারবেন না। এই মানস কথাটা কোথায় বলা হচ্ছে? রাসে। এই রাসকে নিয়ে তো
নানান রকম প্রসঙ্গ, এই রাসের সঙ্গে মানুষ ব্যাপারটা চলে এসে যাচ্ছে। রাসের প্রথম শ্লোকটা কি শুরু হয়েছিল শোনেন তো, ভগবান পিতারাত্রি, ভগবান পিতারাত্রি শারদৎফুল্ল মল্লিকা भिक्षंरन्तुं मनश्चक्रे, भिक्षंरन्तु मनश्चक्रे योग माया समस्पश्रिता, भिक्षंरन्तु सन्तु मनश्चक्रे योग माया उपाश्रिता। मनश्चक्रे আমি মনের মাধ্যমে গোপীদের মনেতে ঢুকে তাদের এই আনন্দটাকে দান করুক, ফিজিক্যালি নয়। এটা রামায়ণ আগে দেখিয়ে দিচ্ছে, কোনোদিন এটা কেউ বলে না। এবং মহাপ্রভু কি বললেন, চড়ি গোপী মনোরথে, আমার লাইনটা দরকার, মনোরথে, মনের মধ্যে, হাত ধরে নয়, এখন তো ভাবে হাত ধরতে হবে। চড়ি গোপী মনোরথে মনমাথো মনোমথে, করি গোপী মনোরথে, মনের মধ্যে, মনমাথো মনোমথে, মনমতো মানে কামদেব, কামদেবকে সম্পূর্ণ দমন করেন, কোনো কামনা থাকবে না। চুরি গোপী মনোরথে মনমত মনোমতে হইলেন মদন মোহন, হইলেন মদন মোহন। গোপীদের মনে প্রবেশ করে মনমতকে চুবিয়ে দিয়ে মনকে নষ্ট করে তিনি মদন মোহন হলেন। তাহলে রাস হচ্ছে মনে, রন্তুম চক্র রন্তুম দীক্ষম রন্তুম মানসচক্রে চড়ি গোপী মনোরথে। পবনদেব বললেন মনের দ্বারা আমি তোমাকে সৃষ্টি করলাম। এই মনের ব্যাপার আরো আসবে। তার মানে এখানে কোনো ফিজিক্যাল ওই ব্যাপারটা না, মানস জাত থেকে পবনদেব থেকে পবনপুত্র হনুমানের আবির্ভাবটা হলো। উনি তাই বলছেন আমি পবনপুত্র, অঞ্জনী পুত্র, কেশরী নন্দন, পবনাত্মজ হনুমান, নিজের পরিচয়টা দিলেন। এবং তার সঙ্গে আরো বললেন আমাদের এইখানে যারা বিরাজ করছে, যে পালিয়ে বেড়াচ্ছে, বালি হচ্ছেন ইন্দ্রপুত্র, বালি হচ্ছেন ইন্দ্রপুত্র, সুগ্রীব হচ্ছেন সূর্যপুত্র, সূর্যপুত্র, ঋক্ষরাজ জাম্ববান হচ্ছেন ব্রহ্মার মানস পুত্র। এবং নলকে বলেছি, নল হচ্ছে বিশ্বকর্মার পুত্র, যে বীজটা তৈরি করবে পরে। ইঞ্জিনিয়ারিং টেকনিক দরকার, এগুলো নর্মাল এপের পক্ষে সম্ভব? নর্মাল এপের পক্ষে কি এগুলো সম্ভব? ইঞ্জিনিয়ারিং তা জানে। হনুমান তো এখন কিছুই যায়নি, হনুমান এখন নাটক করছে শুধু। তাহলে সমস্ত দেবতারা যখন রামচন্দ্র এই লাভভূমিতে ধরিত্রীতে আসছেন, তখন সমস্ত দেবতাদের বললেন যারা আমার এই লীলা আস্বাদন করতে চাও তারা বানর বংশে গিয়ে পূর্ণ শক্তিতে দাও, আমার লীলা সহায়তা করবে এবং লীলা আস্বাদন করবে। এই দেবতারা ভগবান বৈকুণ্ঠ থেকে আসছেন, তারাও সব রূপের শক্তি দিচ্ছেন, দিয়ে একটা একটা করে শক্তি নিয়ে যাচ্ছেন। তাই বালি, সুগ্রীব, ঋক্ষরাজ, হনুমান ইত্যাদি সবাই দেব শক্তি। আজকে ধ্যান মন্ত্রটা অরণ্যকাণ্ডের মধ্যে তুলসীদাস করেছিলেন, শান্তম শাশ্বতম অপ্রময়ম অনঘং নির্বাণ শান্তিপ্রদম। এগুলো আমার এখন দরকার নেই ব্রেক করার, বাট ব্রহ্মা শম্ভু ফণীন্দ্র সেব্যম অনিশম, এই জায়গাটা আমার দরকার। ব্রহ্মা শম্ভু ফণীন্দ্র সেব্যম অনিশম, ব্রহ্মা তার সেবা করে, শম্ভু তার সেবা করে, ফণীন্দ্র মানে নাগরাজ বাসুকী তার অনন্তনাগ সেবা করে। তার কোনো ইষ্ট নেই, তিনি সবার ইষ্ট, তার কোনো ইষ্ট নেই, অনিশ। যার কোনো ইষ্ট নেই সে হচ্ছে অনিশ, তার কোনো ইষ্ট নেই, সবাই এর ইষ্ট হচ্ছেন তিনি। ব্রহ্মা কিভাবে সেবা করছেন? ব্রহ্মার মানস পুত্র হচ্ছেন ঋক্ষরাজ জাম্ববান, তিনি এসেই রামের সেবা করছেন। তাহলে ব্রহ্মা সেবা হয়ে গেল। শম্ভু, শিবের সমস্ত শক্তি হনুমানের মধ্যে গেল। প্রভু যখন ধরাতলে রয়েছেন, তুমিও তখন আমার শক্তি যাচ্ছে প্রভুকে সেবা করার জন্য। শম্ভু। ফণীন্দ্র, অনন্ত শয্যা, সেই ফণীন্দ্রকে লক্ষণ। সেব্যম অনিশম, এরা বড় বড় শক্তি তার সেবা করছে, তার কোনো ইষ্ট নেই, তিনি সবার ইষ্ট, অনিশম। যে প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যাগুলোকে জানতে হবে। এইখানেই ব্যাকরণ, এই ব্যাকরণে আমাদের আজকে আসতেই হবে। ঘড়ির কাঁটা যদিও এগোচ্ছে,
কিন্তু কথা শেষ অসম্ভব, মানে আমি এখন ঢুকিনি কিছুর মধ্যে। সেই হনুমান নিজের পরিচয় যখন দিলেন যে সেই শিব শক্তিতে আসছেন, তার দেবকুলের শক্তি তার মধ্যে রয়েছে, রামচন্দ্রকে বললেন তোমরা তাহলে এবার মৈত্রী স্থাপন করো। নয় বলে একটা কথা আছে, নট নাইন, নট নিউ, ন অন্তুস্থ অ বিসর্গ, সংস্কৃতের নয়। পলিটিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড পলিটিক্যাল ডেকোরাম। আমাদের সমাজেও পলিটিক্যাল ডেকোরামটা খুব ব্যাপার, স্থানটা ব্যাপার। যদি বিদেশের প্রেসিডেন্ট আসে তাহলে আমাদের প্রেসিডেন্টকে এয়ারপোর্টে থাকাটা উচিত। যদি বাইরের কোনো প্রধানমন্ত্রী আসে আমাদের প্রধানমন্ত্রীর থাকা উচিত। মানে সমপর্যায়ে বিদেশ সচিব যদি আসে তাহলে রাষ্ট্রপতি যাবে না, আমাদের বিদেশ সচিব যাবে। এটা হচ্ছে পলিটিক্যাল প্রোটোকল। কতটা প্রোটোকল ছিল, রামচন্দ্র এখানে সিংহাসনে বসবেন, অযোধ্যা নরপতি তিনি, লক্ষণ অ্যাসিস্ট্যান্ট। বন্ধুত্ব কার সঙ্গে হবে? রামচন্দ্রের সঙ্গে হবে। তা রামচন্দ্র আর হনুমান তো বন্ধুত্ব করতে পারেন না, রামচন্দ্রকে নিয়ে যাওয়া হচ্ছে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। কারণ সুগ্রীব হবেন ভবিষ্যতের রাজা, রামচন্দ্র হবেন ভবিষ্যতের রাজা। রামচন্দ্র বললেন, লক্ষণকে বললেন তুমি হনুমানের সঙ্গে কথাগুলো সেরে নাও। রামচন্দ্র কিন্তু আর কিছু বলছেন না, কারণ লক্ষণ তার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, হনুমান হচ্ছেন সুগ্রীবের অ্যাসিস্ট্যান্ট। তাহলে সেক্রেটারি ভার্সেস সেক্রেটারি কথা হবে, কিং এর সঙ্গে সেক্রেটারি কখনো কথা হতে পারে না। এটা কোনো বাঁদরের রাজত্বে সম্ভব? ভেবে দেখবেন তো। এতটা অ্যাকুরেটলি বাল্মীকি লিখছে, আর তাকে আমরা খানিকটা মুখে রং মাখিয়ে খানিকটা করে হুই হুই করে রাস্তার মধ্যে নামিয়ে একটা পেতলের গদা দিয়ে যাতা করে বেড়াচ্ছি। এবার রামচন্দ্র যে কথাগুলো বলছেন তার সঙ্গে দেখে লক্ষণকে বলছেন, মানে হোয়াট অ্যাবাউট ইউর ইমপ্রেশন? তোমার একটা মানুষের কথা বলে কি হলো? আমরা কাউকে দেখে বলতে পারি ধুরন্ধর, ও ধুরন্ধর লোক, ও চোখ দুটো দেখছো না কি শয়তান। আমরা এরকম ঘরোয়া বলি না, আমরা না মানুষটা না বেশ ভালো রে, খোলাবেলা আছে। তার মানে একটা মানুষ চরিত্র আলোচনা হচ্ছে। তাহলে হনুমানজিকে দেখার পর এখানে কোনো অলৌকিকত্বর ব্যাপার নেই, অ্যাসেসমেন্ট অফ এ হিউম্যান পার্সন। তার কিরকম মনে হচ্ছে? রামচন্দ্র বলছেন হনুমান যেভাবে আলোচনা করেছে তিনি বেদ পারদর্শী, তিনি বেদ পারদর্শী। এর জন্য আবার ফ্ল্যাশব্যাকে আমায় যেতে হবে। বলছেন ঋক সাম যজুতে দক্ষতা না থাকলে এত সুন্দরভাবে এত মধুর সংক্ষিপ্ত নির্দিষ্ট বাক্য কেউ উচ্চারণ করতে পারে না। তার মানে তিনটে বেদে অগাধ পাণ্ডিত্য হনুমানের রয়েছে, এবং তিনি ব্যাকরণ বিশারদ। এই যে বললাম, বারবার বলেছি ব্যাকরণে আমাদের আসতে হবে। তিনি ভীষণ বিদ্বান এবং ব্যাকরণ বিশারদ। মানে ভুলভাল ইংরেজি বলতে লোককে আমি প্রচুর শুনেছি, তার জন্য ডিগ্রি পেছনে থাক বা না থাক, ভুলভাল ইংরেজিতে চালিয়ে গেল, মানে দেখাচ্ছে কত ইংরেজি জানে। তার থেকে আমার কলেজের ইংরেজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট আনন্দবাজার দিয়ে পড়া শুরু করতেন, স্টেটসম্যানটা সামনে পড়ে আছে, তিনি কিন্তু ইংরেজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। মাতৃভাষা মাতৃভাষা, তার সঙ্গে অন্য কিছুতে কায়দা করার কোনো দরকার নেই। তা তিনি তিনটে বেদের পারদর্শী, টু দ্য পয়েন্ট কথা বলতে পারেন, প্রিসাইজ প্রেজেন্টেশন এবং ব্যাকরণবিদ। কোনো তার সেন্টেন্সে কোনো ভুল হয় না, যেটা হওয়া উচিত সেটা। এবং সব থেকে বড় কথা বলছে, উই হ্যাড এ ডিসকাশন ফর এ লং পিরিয়ড, দীর্ঘদিন আলোচনা করেছি, একটাও অপশব্দ ব্যবহার করেনি। অপশব্দ, অপশব্দ বর্জিতম। আমাদের আধ ঘন্টা কাউকে ছেড়ে দাও না কথা বলার জন্য, কি কি ভাষাগুলো বেরোচ্ছে শুধু দেখবে, কোন কোন ভাষাগুলো বেরোচ্ছে। স্কুলের ছেলেদের কথা বাদ দিন, বুড়োদেরও, এখন আমিও তো বুড়ো, তাই দুঃখের কিছু কারণ নেই, বুড়োরা তাদের বাদ যায় না। যে শব্দের ব্যবহার, বলছে এতক্ষণ কথা বলেছে তার কোনো অপশব্দ বিবর্জিতম, একটা অপশব্দ বলেনি। ধৈর্য ধরে একটা দুধ যে কাজ করে সেই কাজটা করে গেছে। অন্যের প্রশংসা, নিজের আত্মপরিচয়, তার সঙ্গে আসল উদ্দেশ্য তোমরা কে সেটা জেনে নিয়েও বেরিয়ে যাচ্ছে। করে সুগ্রীবের সঙ্গে
মেলামেশা হচ্ছে। বাল্মীকি ফ্ল্যাশব্যাক করে দিলেন। এই যে বাল্যলীলার কথা বলে ছেড়ে দিলাম, বাল্যলীলা কোথাও আমাদের বলা হয়নি, রামচন্দ্রকে নিয়েও না, এটা তুলসীদাস করেছেন, গতদিন বলেছিলাম। ওই ভাগবত থেকে নকল করে রামচন্দ্রকেও ঠুমকা চালাতে রামচন্দ্র ঠেলে দিলেন। হনুমানেরও বিশেষ কিছু নেই, কিন্তু বাল্মীকি বলছেন ছোট্টবেলায় হনুমান খুব বাচাল ছিল। বাচাল মানে কিন্তু খুব খারাপ শব্দ না, ছটফটে আমরা বলি। শাস্ত্র অনর্গল অধ্যয়ন করে ভীষণ শাস্ত্র আলোচনা করত এবং সমস্ত শাস্ত্র সে দক্ষ হয়েছিল। তার মধ্যে জ্যোতিষ, কল্পন, নিরুক্ত, ব্যাকরণ, এভরিথিং, যে বেদ ও বেদাঙ্গ বলতে যা বোঝাচ্ছে, সম্পূর্ণ চর্চা হনুমানের ছিল। এবং ছোটবেলায় জানেন নিষ্পাপ চরিত্র, তার খিদে পেয়েছে, তার মা ছিল না, সে তো পবনদেবের গুণ তার মধ্যে আছে, হাওয়ায় সে উঠতে পারে, সে সূর্যকে খেতে যায়। ভেবেছিল একটা লাল আপেল বোধহয় আকাশে হয়েছে, আমি তাহলে খেয়ে আসি। এত শিশু সুলভ সে। ইন্দ্র দেখলো ভয়ঙ্কর বিপদ, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, একে অনেক কাজে লাগবে, দেবতারা সবাই বলে ওকে বাঁচাও। বাঁচাতে গিয়ে বজ্র প্রয়োগ করলেন, ওই বজ্র প্রয়োগই ওই মুখে লেগে ওই চোয়ালটা একটু ডিসেপ্ট হওয়ার জন্য চওড়া হয়ে গেছিল হনুমান। এই বজ্র বজ্র ইন্দ্র বজ্র প্রয়োগ করে, এখানে তো ও তো বায়ুর বেগে যাচ্ছে, একটা ধাক্কা লেগে একটু ডিফর্মড হওয়া, চওড়া, হনুটা চওড়া হয়ে যাওয়া, ওই হনুমান বুদ্ধিমান সৃষ্টি হয়ে গেল। হনুমান, হনু, এইটাকে হনু বলে। এই চওড়া এটা হলে হনু এটাকে বলে। এগুলো গ্রামারের বই দেখলেই পেয়ে যাওয়া যাবে, হনুমান। তা এই ছোটবেলাকার এই প্রসঙ্গ, তারপর সে প্রখর পড়াশোনার মধ্যে মগ্ন হয়, সমস্ত সর্বশাস্ত্র বিশারদ হয়ে যায়। এবং বাল্মীকি বলছেন, আমি আর সংস্কৃতে যাচ্ছি না, বাংলা হলেই সব থেকে ভালো, আপনারা বুঝতে সুবিধা হবে। বলছেন হনুমানের মধ্যে সর্বশাস্ত্র যেভাবে প্রকাশ পেয়েছিল, সে দেবগুরু বৃহস্পতিকেও প্রতিযোগিতায় ডাকতে পারে। তার মেধাটা এমন জায়গায় গেছিল যে দেবগুরু বৃহস্পতিকে সে চ্যালেঞ্জ করতে পারে, বা তার সঙ্গে শাস্ত্র পারঙ্গমতায় তুলনা করা যেতে পারে। যেটা আমরা মধুসূদন সরস্বতী সম্বন্ধে বলেছিলাম, মধুসূদনের যে অগাধ পাণ্ডিত্য, সেটা একমাত্র ভগবতী সরস্বতী বিচার করতে পারেন। তেমনি হনুমানজিকে বলছেন তার বিচার্য তুলনা হতে পারে দেবগুরু বৃহস্পতির সঙ্গে। এহেন এত কথা যাকে যে রামায়ণে বলা হচ্ছে, তাকে কি ভাবতে পারেন এক 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 কাঁদি কলা দিয়ে খাবে, বোকার মতো খাবে আর খোসা ছাড়াবে? এটাকে ছদ্মবেশ, এটা তার ছদ্মবেশ। ল্যাজটা গুঁজে ওরকম ভাবে সেজে ঘুরে বেড়ায় যাতে সাধারণ লোক বুঝতে না পারে। এটা একটা টোটাল ছদ্মবেশের প্রসঙ্গ। এই কারণে সে রূপ চেঞ্জ করতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কিন্তু দৈব সত্তা রয়েছে, দেবতার প্রসঙ্গ তার মধ্যে রয়েছে। এইবার বলছেন তিনি যখন খোঁজা হচ্ছে, মানে রামচন্দ্রের কাছে যাবে, সুগ্রীব দেখেছে, সুগ্রীব দেখে কিন্তু খুব ভয় পেয়ে গেছে, আগেও বলেছি। কারণ তখন হনুমানজি বলছেন ত্যক্ত তব শাখা মৃতত্বম, তোমার শাখা মৃগত্বটাকে ত্যাগ করো। শাখা মৃগত্বটা মানে কি? শাখা মৃগ মানে বাঁদর। তোমার এই বাঁদরপনাটা বন্ধ করো। তা বাঁদরকে কি কেউ বলে বাঁদরপনা বন্ধ করো? আমরা মানুষ, বাঁদরকে কেউ গিয়ে বলেছে এই বাঁদরামি করিস না? ছেলেপুলেকে বলে বাঁদরামো করো না, একদম বাঁদরামো করবে না। তার মানে তুমি মানুষ, কিন্তু বাঁদরের ব্যাপারটাকে তুমি নিচ্ছ, তাই বাঁদরামো করো না। বলছে তোমার শাখা মৃগত্ব মানে ওই বাঁদরত্ব ত্যাগ করো। বাঁদরত্ব মানেটা কি? দাদা, বাঁদরদের অপমান করা হয়। বাঁদরত্ব ব্যাপারটা ওরা নয়। ওরা, তুমি কেন বাঁদরত্ব করছো? তুমি পৈশাচিক কেন হয়েছো? তার মানে পৈশাচিক হয়েছ, পৈশাচ ছিলে না। তাহলে বাঁদরত্ব ত্যাগ করো। তুমি বাঁদর নও, কিন্তু বাঁদরত্বের আশ্রয় নিয়েছ। শাখামৃগত্ব ত্যাগ করো। অস্থির চিত্ত, অকারণে দুশ্চিন্তা, অযথা ভয়, কোনো সিদ্ধান্ত নিতে পারো না, চঞ্চল মনের বিফল প্রতিচ্ছবি, এইটা হচ্ছে শাখামৃগত্ব। সুগ্রীবের এই সমস্যা আছে। বলছে তুমি এই নিয়ে
তোমার মনে রাজা হওয়ার ইচ্ছে, এই অস্থির চিত্ত নিয়ে তুমি কি কিষ্কিন্ধা রাজত্ব সামলাতে পারবে যদি কোনোদিন সিংহাসনটা পাও? কে বলছে? হনুমান। কাকে বলছে? অস্থির সুগ্রীবকে। সো চেঞ্জ ইয়োর হ্যাবিট, চেঞ্জ ইয়োর অ্যাটিটিউড, তোমার ব্যবহারকে সংযত করো, তুমি সুস্থির হও। বিপদ যদি হয়, বিপদকে আমরা ফোকাস করব, সমাধান করব, দেখব। চিন্তা করে কোনোদিন বিপদ দূর করা যায় না। অ্যাডভাইস বাই হনুমানজি, সে কখনো চিড়িয়াখানার বাঁদর হতে পারে? এতটা বাল্মীকি লিখছেন, তারপরও তাকে আমরা একটা ওই চিড়িয়াখানার বাঁদর সাজিয়ে রেখে দিচ্ছি। এটা তার সাজ, যে ওই তারামার সাজের মতো বললাম, সত্যি আর মিথ্যের মধ্যে পার্থক্য আছে। এটা সে যে ঘুরতে ভালোবাসে। হনুমান চরিত্রটা তো আমাদের চিন্তার মধ্যে, ওই কল্পনার হনুমান না, বাল্মীকির হনুমান। সে আত্মমর্যাদা বোঝে। যার আত্মমর্যাদা নেই সে কিন্তু কোনো কাজ করতে পারে না, জানবেন। এবং আত্মমর্যাদাহীনতা ক্রিয়েটস ইনফিরিয়রিটি কমপ্লেক্স। সে হচ্ছে সুগ্রীব। কারণ সুগ্রীব নিজে অন্যায় করেছে, এখন সেই ভয় পালিয়ে বেড়াচ্ছে। তাকে যতই ভালো কথা বোঝানো হোক, তার মনের মধ্যে ভয় ঘুরছে। ভয়ের মধ্যে থাকলে সে কোনোদিন এম্পায়ার ডিল করতে পারবে না। ভয়ে মুক্ত হতে হবে। আজকে আপনাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছিল, আমার ওখানেও বৃষ্টি হচ্ছে। আমার বন্ধুই ফোনে বললে এত বৃষ্টি হচ্ছে, আমার চিন্তা করো না, পৌঁছে যাচ্ছি। হনুমানজিকে নিয়ে বলবো আর ভয়েতে মরে যাব, তাহলে হনুমানজির কোনো কিছুই শেখানো হলো না। হনুমানজির এবার ভয় কি? তাকে রাত্রিবেলা বলা হলো লক্ষণ কি লক্ষণের শক্তিশালী কোনো ওষুধ নেই, পত্র নেই। সুসেন এসে বলল বিশল্যকরণী চাই, কোথায় পাবে? কৈলাসের কোলে, হিমালয়ের কোলে আছে, আজকে রাত্রির মধ্যে না এলে হবে না। অসম্ভব যাওয়া, ভোর হলে আর বাঁচবে না। তখনই সে যাচ্ছে। কোনো ভয় বলে জিনিস নেই। কারণ শেষকালে গিয়ে আমরা দেখব রাম ভক্ত হনুমানের পরিচয় কি থাকবে? অঞ্জনী পুত্র নয়, পবন পুত্র নয়, কেশরী নন্দন নয়, পবনাত্মজ নয়। যা যা বলেছে সব নাম ডিলিট করা হলো। রাম ভক্ত হনুমান, রামদূত হনুমান, রাম সেবক হনুমান। বললেন যতদিন তুমি থাকবে প্রভু, প্রভু বললেন যেখানে যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন রাম কথা থাকবে, হনুমান তুমি ততদিন অমর হয়ে থাকবে। কেউ অমরত্ব পেল না, রামচন্দ্র হনুমানকে অমর করে দিলেন। বললেন প্রভু তাহলে আমারও একটা কথা রয়েছে, আমার তো একটা পরিচয় থাকবে। আমার পরিচয় যেন হয় রাম ভক্ত হনুমান। হনুমানকে নিয়ে এত বলার আছে, কোনো পরিচয় তিনি চাইলেন না। বললেন আমার একটাই পরিচয়, আমি রামের দাস। তৃণাদপি শুনিছেন তার রে বসাইস না। যে যা বলে কিচ্ছু গায়ে মাখার নেই। তৃণর মতো নিচু হয়ে তার একটাই রাখলেন, ভক্তি মার্গের দাস্য ভক্তির শ্রেষ্ঠ শিরোপা, চিরকালের জন্য ভক্তরাজ রাম ভক্ত হনুমান। অহংকারটাকে মিটিয়ে দেওয়া তার প্রচুর আসে। যে ভ্যানিটিতে যায়, তার ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে বলে সে ভ্যানিটিতে যায়। যার বলার মতো আছে তার ভ্যানিটির কোনো প্রয়োজন হয় না। ফর্সা ছেলে মেয়েকে কি পাউডার মাখতে হয়? ভেবে দেখবেন তো, তাকে মাখতে হয় না। কিন্তু যার নেই তাকে অনেক কিছু সেজে মেকআপ দিতে হয়। মেকআপটাই হচ্ছে ভ্যানিটি। যা তুমি নও তাকে প্রমাণ করতে গেলে সারা জীবন ওর পেছনেই তোমায় ছুটে মরতে হবে। হনুমানজি সব আছে, তাই শ্রীরাম দূতম শরণং প্রপদ্যে। কোথায় শেষ হচ্ছে? শ্রীরাম দূতম শরণং প্রপদ্যে। কোনো পবনপুত্র না, কোনো দেবপুত্র না, কোনো মাহাত্ম না, আমি রামচন্দ্রের দূত। এই রামচন্দ্রের দূত যাচ্ছেন লঙ্কায়। একটুখানি ওদিকে চলে যাই, যখন দূত নিয়ে এত চিন্তা করছি আমরা। রামচন্দ্রের কাজ তিনি করছেন, এটাই তার প্রধান কাজ। বিশল্যকরণী নিয়ে ফিরে এসছেন, কেউ যেটা যেতে পারবে না তিনি পারবেন। আবার চারদিকে বাঁদর বাহিনী গেছে, রামচন্দ্র আংটিটা খুলে তাকে দিয়েছেন, সীতার সঙ্গে তোমার দেখা হলে এই আংটিটা তুমি তাকে দেখিও। কাউকে দিলেন না, কিন্তু হনুমানকে দিলেন। চার দলে কিন্তু ভাগ হয়ে গেছে, ও নলটল সবাই গেছে, অঙ্গদ টঙ্গদ সবাই গেছে, কিন্তু আংটিটা দিচ্ছেন
হনুমানকে, তার ওপর পূর্ণ ভরসা আছে। এখানে কিন্তু লীলায়িত রূপ রামচন্দ্রের, তিনি কোনো দেবতা এখন নন, তিনি মর্যাদা পুরুষোত্তম বৈকুণ্ঠনাথ, কিন্তু এখন তিনি মনুষ্য রূপে মায়ার আবৃত্তির মধ্যে রয়েছেন। মানুষের মতো তার হাসিতা হাসিতা বলে ক্রন্দন রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, কারণ লীলায়িত রূপের মধ্যে তিনি এখন রয়েছেন। হনুমানজিকেই তিনি দিলেন। হনুমানজি জন্মসূত্র এবং তপস্যাতে অষ্টসিদ্ধি দ্বার করায়ত্ত। অষ্টসিদ্ধি মানে এইসব যে এত আরাধনা হয়, বহু মার্গে তার অষ্টসিদ্ধি চায়, ম্যাজিক চায়। শ্রীরামকৃষ্ণ বলতেন, অষ্টসিদ্ধি চাই না, শতসিদ্ধি চাই না, আমি মাত্র তোকে চাই। অষ্টসিদ্ধি প্রকাশ করতে বারণ করা হয়েছে। যদিও তোমার অর্জন করা হয়, তোমার নিজের জন্য কখনো করবে না, বেলকি কখনো দেখাবে না। হনুমানজি অষ্টসিদ্ধি রয়েছে, কোনোদিন প্রকাশ হয় না, কিন্তু তিনি যখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন, সেই নামের উপর ভরসা করে সিংহিকা রাস্তা আগলালেন। বিরাট রাক্ষসী লঙ্কার রক্ষা করেন। তুলসীদাস সিংহিকাকে বর্ণনা করছেন, কৃত্তিবাস প্রচন্ড নামে একজনকে বর্ণনা করছেন। হাতে খড়গ, রক্তের থালা, কালী মূর্তি, কাল রাত্রি। আবার কাল রাত্রিতে ঢুকলে আবার হারিয়ে যাব। কাল রাত্রি মূর্তি দর্শন করছে, লঙ্কাকে আগলে ডাকেন মাগলান। তা সে সিংহিকাকে নিয়েই বলছি। সিংহিকা বলেন, এখান থেকে কেউ এলে যেতে পারে না, আমি তাকে গ্রাস করিনি, মুখের মধ্যে না ঢুকলে সে মুক্ত হবে না। আর মুখের মধ্যে ঢোকা মানে পেটে চলে গেলে মরেই যাবে, মানে আমি খেয়েই, সোজা কথা। উনি বলে, দেখো আমি তো প্রভুর কাজ করতে যাচ্ছি, আমি তোমার কাছে পরে আবার আসবো, আমাকে একটু যেতে দাও, আমি একটা বিশেষ কাজে আসছি, বেশি সময় লাগবে না। বললো, আমি তো মুখ আমার হাঁ করাই আছে, এর মধ্যে না এলে আমি কিন্তু পথ কোনোদিনই হবে না, আমার মুখে ঢুকতেই হবে। তখন হনুমানজি অনিমা, লঘিমা, গরিমা ইত্যাদি 8টা আছে। অনিমা মানে অনুর মতো ছোট হয়ে যেতে পারে, লঘিমা মানে হাওয়ার মতো হালকা হতে পারে, গরিমা মানে বিরাট মূর্তি ধারণ করতে পারে। হনুমানজির অষ্টসিদ্ধি সব ছিল। উনি অনিমাতে চলে গেলেন এবং লঘিমাতে চলে গেলেন। অত বড় বিরাট হনুমান দেহকে ছোট্ট করে ঢুকে হালকার স্পিডের মধ্যে গিয়ে, পবনপুত্র প্রচন্ড স্পিড, ঢুকে মুখের মধ্যে গিয়ে ঢুকে বেরিয়ে এলেন। হাঁ করেছিল, বন্ধ করার আগেই উনি মশার মতো বেরিয়ে গেলেন। সিংহিকা বললেন, এইরকম খেলা আমি কারুর সঙ্গে করিনি, আই এম ভেরি প্লিজড উইথ ইউ, তোমাকে আমি পথ ওপেন করে দিলাম। তাহলে এই অনিমালগিমাও যদি প্রয়োজন হয়, প্রভুর কার্যের জন্য প্রয়োজন, নিজের জন্য না, নিজের প্রাণ বাঁচাতে না। যত তাড়াতাড়ি কাজবে, শুভস্য শীঘ্রম। আমরা ভালো কাজ করতে গেলে কাল হবে, কাল হলে পরশু হবে, পরশু হলে তরশু হবে। যদি ভালো হয়, করবে মনে করো, ডু অ্যান্ড ডু নাও। রাবণ শেষকালে বলেছিল, আমি স্বর্গের সিঁড়ি বানাবো ভেবেছিলাম, কিন্তু কাল হবে কাল হবে করে আমি আর করে উঠতে পারিনি। তার মানে এগুলো শিক্ষা, যেটা করবার ডু ইট প্রপারলি ইন টাইম, নাহলে কোনো কিছু মানে থাকবে না, কিয়স হয়ে যাবে পুরো। তো এই হনুমান যে দূতের কথা বলছিলাম, ও শেষ পর্যন্ত ধরা পড়বেন, কারণ উনি সীতার সঙ্গে কথাবার্তা বলার পর সীতার কাছে যখন গেছেন, সীতা তো রামচন্দ্রকে চেনেন, হনুমানকে তো চেনেন না, তাই ভয় পাচ্ছেন যে হনুমান বোধহয় রাবণেরই কোনো চর, সে বোধহয় ভয় দেখাতে এসছে বা আরো কিছু গন্ডগোল পাকাবে। যখন আংটি দেখালেন, তখন বিশ্বাস করলেন হনুমান, বললেন, আমি তোমার চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করছিস, শিরসা নামামি, মাথা ঠেকিয়ে তোমায় প্রণাম করছি, তুমি মা। এবং রামচন্দ্রকে কিরম দেখতে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করছেন, মানে কাউকে দেখে বর্ণনা করাটাও চাট্টিকারি কথা না, যাতে সীতা মা বুঝতে পারেন যে রামচন্দ্রের কাছ থেকেই এসেছে। এটা কেন, এটা রাবণের মায়া নয়, কারণ রাবণ মায়া দিয়ে এমনও এসছে, রামের মুন্ড এনেছে, এনে বলেন, দেখ তোর বরকে মেরে ফেলেছি, এরপরও তুই আর অশোক মনে থাকবি, চল আমার প্যালেসে চল করে। উনি কিন্তু সীতার সামনে যেতেন না, তার অন্য কারণ আছে, সেটা রাবণের মধ্যে ঢুকলে তখন দেখা যাবে। তখন সরমা আর একজন হচ্ছে ত্রিজটা, এরা দুজন খুব যত্ন করতেন সীতাকে। সরমা মানে বিভীষণের স্ত্রী, বলেছিলেন, তুমি চিন্তা করো না সীতা, এটা মায়ামূর্তি, রাবণ এগুলো করতে পারে। তাই উনি আশ্বস্ত হলেন যে না, এরকম কিছু না। তাই ওনার ভয় ছিল এটা আমার মায়া হনুমান কিনা, কিন্তু শিওর হয়ে গেলেন নয়। হনুমানজি তখন বলেছিলেন, ছোট্ট করে শেষ করতে হবে, হনুমানজি তখন বলেছিলেন, মা তুমি এত চিন্তা করছো কেন, আমি তো এসছি,
তুমি আমার পিঠে চড়ো, পিঠে চড়ে চলো, আমি এক্ষুনি তোমাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এত কাণ্ডই দরকার হবে না। কিন্তু সুমধুরভাবে সীতা বলছে নিজের রাজকীয় গুণ, ডিপ্লোম্যাটিক স্ট্রাকচার অ্যান্ড পলিটিক্যাল পোলাইট প্রেজেন্টেশন। দেখো হনুমান, তোমার সঙ্গে যদি যাই তাহলে সারা পৃথিবীতে নিন্দা হবে। তোমার প্রভু রামকে সবাই নিন্দা করবে কাপুরুষ বলে, আর আমি তোমার সঙ্গে গেছি বলে আরো কথা ছড়াবে। সেই জন্য সেই পথ করো না, আমিও আমার অলংকার অভিজ্ঞান তোমাকে দিচ্ছি, তুমি নিয়ে যাও চিহ্ন, এবং প্রভুকে বলো তিনি যেন সিংহলে আসেন। ভালো কথা। আমরা হলে কি বলবো, এত কাণ্ড করার থেকে হনুমানের সঙ্গে চলে গেলেই তো ঝামেলা মিটে যেত, যে তোমার তো সন্তান জ্ঞানেই করেছেন না। নিন্দে হবে, এই নিন্দার কথা ভাবলে জীবনে কোনো কাজ করতে পারবে না। শিক্ষা, তুমি যাই করবে নিন্দা, তুমি যেটাই করো নিন্দা। লোকে কিন্তু নিন্দা সর্বত্র বিদ্যাতে, যেটা আগে বলেছি, তুমি যাই করবে নিন্দা তোমাকে শুনতে হবে। নাহলে সীতার মতো নিষ্কলঙ্ক পবিত্র চরিত্রকে কতবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে এবং শেষকালে পাতালে প্রবেশ করা। নিন্দা আটকাতে বললেন, এই নিন্দার জন্যই তো পরীক্ষা, এই নিন্দার জন্যই তো পাতাল প্রবেশ। তাহলে সারা জীবন নিন্দা। ওই জন্য বেস্ট পলিসি আধুনিকের ডোন্ট কেয়ার, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। তুমি যদি মনে করো ওটা ন্যায়সঙ্গত, এটা ধর্মপরায়ণতা রয়েছে, তাহলে এটা করতে হবে। আর কোনটা ধর্মপরায়ণতা সে বললে আজকে তার কোনোভাবেই সম্ভব না, ধর্মের প্রসঙ্গ আবার আলাদা হয়ে যাবে। তাই হনুমান কিন্তু শুনছেন, তার মানে হি ইজ সো ওবিডিয়েন্ট। জোর করেন না, রাবণ জোর করে এনেছে, কিন্তু হনুমানজি জানকীর অনুভূতিটাকে পূর্ণ সম্মান দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু তার রাবণকে দেখার ইচ্ছে হয়েছে, এই রাবণ লোকটা কেমন। কেউ কাউকে তো চেনে না, তা কি করে রাবণের সবাই ঢুকবো, আমায় কি ঢুকতে তো দেবেই না। কলা গাছগুলোকে লন্ডভন্ড করে দিলেন, আম গাছ কলা গাছ যা ছিল লন্ডভন্ড করলেন, একটা কেওয়াস ক্রিয়েট হলো, ওইগুলো দিয়ে মারামারি করলেন ইচ্ছাকৃত। মানে একটা বাচ্চা দেখবেন কাঁদে, দুমনাম জিনিস ফেলে, কেন জানেন তো, অ্যাটেনশন ড্র করে, ফেলে দিয়ে চলে আসুন, দেখবেন ঠিক হয়ে গেছে। ওই প্রতিদিন এন্টারটেন হয় বলে আজকে মোবাইল দাও, কালকে ভাল্লুক দাও, পরশুদিন ওই দাও, মা গিয়ে গিয়ে দিচ্ছে, আর তার আকাঙ্ক্ষাটা ক্রমশ বাড়ছে, পরে হচ্ছে কোনোভাবেই সামাল দেওয়া যাবে না। তা টেম্পার্ড, তা অ্যাটেনশন ড্র করা, ও অ্যাটেনশন ড্র করলো। এবার বাকিরা এলো, ধরলো, উনি ধরা দিলেন কারণ রাবণের কাছে যাবেন। এবার রাবণের সবাই গিয়ে যখন রাবণকে দেখছেন, হনুমান কিন্তু মোহিত। বাল্মীকি কত সুন্দর উপস্থাপনা করেছেন, এই শ্লোকগুলো আছে আমার কাছে। বলছেন কি রম্য, মানে কি রমণীয়, কি সৌষ্ঠব মাস্কুলার প্রেজেন্টেশন, কি ছটা, শাস্ত্র জ্ঞানে সে পরিপূর্ণ জানি। তিনি যদি তার মধ্যে যদি অধর্মের প্রকাশ না হতো, বাল্মীকি হনুমানের মুখ দিয়ে বলাচ্ছেন, তার মধ্যে যদি অধর্মের প্রকাশ না হতো, তাহলে তিনি দেবতা এবং ইন্দ্রের রক্ষক হতে পারতেন। যে তুমি স্বর্গে তোমার বাস হতো, এই লঙ্কাতেও তোমার, স্বর্ণলঙ্কাও কিছুই না, তুমি স্বর্গেতে থাকতে, তুমি ইন্দ্রের রক্ষক হয়ে থাকতে, তোমার এত ক্যাপাসিটি, এত গুণ। কিন্তু অধর্মের আশ্রয় করেছো বলে এই এক বালতি দুধে এক ফোঁটা চোনা বলে সমস্ত জিনিসটাকেই নষ্ট হয়ে গেল। অধর্ম হচ্ছে এমন জিনিস, সব থাকার পরেও কিছু থাকছে না। একটু স্পিড তুলে দিই, রাবণ দেখছেন এই হনুমানটা এসছে, বলে তুই কে, এই বাঁদরটাকে কোথা থেকে নিয়ে এলে, মানে গালমন্দ নিন্দা শুরু করছে। বলছে দেখো আমি দূত, শ্রীরাম দূতম, তোমার ভালো কথা বলছি, তুমি সীতাকে ফেরত দিয়ে দাও, নাহলে ভয়ানক বিপদ করবে। বলে যা যা বাঁদর, তোকে এক্ষুনি মেরে ফেলা হবে। তখন বললেন দেখো আমি তোমার সঙ্গে যুদ্ধ কিন্তু করতে আসিনি, আমি শ্রীরামের দূত হয়ে এসেছি। তুমি এত বড় রাজত্ব চালাও, জানো না দূতের সঙ্গে কথা বলতে গেলে তাকে আগে বসার চেয়ার দিতে হয়। তার সঙ্গে কথা বলতে গেলে ভালো মন্দ যাই হোক, আগে প্লিজ বি সিটেড, বসো, চেয়ার দিতে হয়। তুমি সিংহাসনের উপর থেকে কথা বলছো, আমি নিচ থেকে দাঁড়িয়ে কথা বলছি, দূতের এটা কি প্রাপ্য নয়? তুমি কিরম শাস্ত্র শিখেছো যে দূতকে সম্মান দিতে জানো না? রাবণ কটমটিয়ে তাকাচ্ছে, মানে ওর তো বলছে তুই তো আবার দূত কি, তুই তো একটা বাঁদর। তখন তো ওই বেশ, তুই তো একটা বাঁদর, তোকে আবার চেয়ার দেবো কি? বলেন না, চেয়ার এবং সাম্য না থাকলে আলোচনা করা যায় না। ওকে যদি তুমি আমায় না দিতে চাও, আমার নিজের বসার জায়গা আমি নিজেই তৈরি করছি, করে ল্যাজটাকে বাড়াতে শুরু করে করে
তুলতে 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 টপে গিয়ে ট্রাক করে উঠে বসে গেল। রাবণের অভ্যাস ছিল চিরকাল ওপরে বসে নিচুর দিকে তাকানো, মানে একটু লুক ডাউন দ্য পিপল। ওর মতো শ্রেষ্ঠ কেউ নেই, আমি সবাইকে হীন চোখে নিচের দিকে করে তাকাই। হনুমান দেখালো তুই আমার দিকে তাকাতে শুরু কর, তোর ওপরে অনেক আছে, তোদের মতো দম্ভ নেই, দর্প নেই, কিন্তু গুণ অনেকেরই আছে। একজনকে দেখ, আজকে রামের দূত হয়ে তাহলে রামের দূত যদি এই হয়, তাহলে রামচন্দ্র কি তুই বুঝবি যুদ্ধের সময়? তুই আমাকে দেখ। তখন নিচ থেকে রাবণ বড় বড় চোখ করে, তাহলে 20টা চোখও হতে পারে যখন 10 মাথার রাবণের 2টো করে চোখ, 20 চোখে সে হনুমানকে অবাক হয়ে দেখছে। কারণ রাবণ কোনোদিন ঘাড় তুলে কথা বলেনি, চোখ নামিয়ে কথা বলেছে তলার দিকের লোকের জন্য। আজকেও ঘাড়টা তুলে দেখছে যে এইটা কিভাবে সম্ভব হলো। এই হচ্ছে হনুমানজির কিছু প্রসঙ্গ। হরি অনন্ত, হরি কথা অনন্ত। হরি কথা মানে রাম কথা, রাম কথা মানে হনুমানের কথা, সেটাও অনন্ত, কোনোভাবে শেষ হচ্ছে না। আজকে এখানেই বিশ্রাম দিচ্ছি, পরের মঙ্গলবার দিন পারলেই রামায়ণ হনুমানকে নিয়ে আমরা এগিয়ে যাব। শ্রীমসি রামদূতম শরণং প্রপদ্যে। জয় জয় সিয়া রাম। পুষ্টির